এরপর আমার হাতে খুব ছোট্ট একটা মেইল রয়েছে। আমি সেই মেইলটিতে চলে যেতে চাই এবং তারপরেই আমাদের স্টুডিওতে অতিথি আছেন আরিফুল ভাই, তার কাছে চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন হেমন্ত কুমার সাহা। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাস্থলে উনি লিখেছেন যে রানীগঞ্জ, দিনাজপুর। ভূত বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আমি আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি। ঠাকুমার কাছে যেভাবেই শুনেছি আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি। লোকটির নাম কানা মামা। কানা মামা বলেই সকলের কাছে পরিচিত। আমার ঠাকুমা এবং আমার ঠাকুমার বোন তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা জন্ম থেকে অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ রয়েছে। তারা যে রাস্তা দিয়ে যায়, বারবার যাতায়াত করে, সে দিনের বেলা তাকে যেখানেই রেখে আসা হোক না কেন, তারা ঠিক রাস্তা চিনে বাড়িতে ফিরে আসে। কিন্তু কানা মামার ক্ষেত্রে ব্যাপারটা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতেন। আবার নিজেই যত গভীর রাতই হোক একা একা বাড়ি ফিরে আসতেন এবং দরজার সামনে দাঁড়িয়েই নিজের শরীর ঝাড়তেন আর বলতেন, যা যা, এভাবে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার কাছে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার রেখে চলে যায়। তার আরেকটি দক্ষতাও ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন ব্যক্তিটিকে। আমার ঠাকুমা প্রায় 7 বছর পর তার গ্রামে গিয়ে একদিন তাকে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথে উত্তর দেয়, কিরে চায় না, কেমন আছিস? এতদিন পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 30-35 বছর আগে এই এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখানে নাকি প্রতিদিনই রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কোনোদিন হয়তো বা বাচ্চার কান্নার আওয়াজ, আবার কখনো রাতের বেলা কারো পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যেত এবং সেই পায়ে নাকি নূপুর পরা ছিল। নূপুরের যেরকম শব্দ, সেই শব্দ পাওয়া যেত। আরও শোনা যেত গোঙানির মতো আওয়াজ। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখতে পাওয়া যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বলতেন যে তিনি একা সেই রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং অশরীরী যে বিষয়টা আছে ওখানে তিনি তাকে বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি রাতের বেলা একা একা সেখানে গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি। আর এরকম আরও কথিত আছে যারা ক্ষতি করে তাদের উপর যারা ক্ষতি করতো বা মানুষের ক্ষতি করতো বা খারাপ কাজ করতো, তিনি তাদের উপর জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনেরা তার অনুপস্থিতিতে ক্ষতি করতেই থাকতো। এমনকি তার মৃত্যুর পরেও এমন ঘটনা ঘটেছে। একদিন এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলায় হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার আত্মচিৎকারে তার শাশুড়িমা বাইরে বেরিয়ে আসেন এবং তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর তার বাসার পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরে ফেলে দেয় এবং সেই পানিতেই চুবাতে থাকেন। তিনি আসলে মানুষের কোনো হাত বা একজন যদি আরেকজনকে চুবাতে থাকে পানিতে বোঝা যায়, কিন্তু সেখানে আসলে শূন্যে একবার উঠছেন আর একবার পানিতে চুবাচ্ছেন, এরকম একটা দৃশ্য দেখতে পান। সে ঠিকমতো চিৎকারও করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেন কে যেন চেপে ধরেছিল। তখন তার শাশুড়িমা লোকজন জড়ো করে সেই মেয়েটাকে পানি থেকে ওঠায়। তারপরে তার ভাষ্যে জানা গেল যে সে একটা প্রদীপ নিয়ে কলপাড়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ করে কেমন যেন প্রদীপটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 কোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় এবং একটা সময় তাকে পানিতে ডুবানোর চেষ্টা করে। সবাই ধারণা করে যে তার শ্বশুরের জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল। তার শ্বশুর সেই কানা মামার নাকি জমি জমা সংক্রান্ত কোনো এক ব্যাপারে ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পরও এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। এই ছিল আজকের ঘটনা। আসলে অনেক ঘটনাই আছে আমার কাছে, তবে সময় স্বল্পতার কারণে লিখে ওঠা হয় না। তবে যেদিন সময় পাই সেদিন ঘটনাগুলো লিখে ফেলি। আজকের
ঘটনাটি আশা করি ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতি হেমন্ত কুমার সাহা, মধ্যপাড়া